ইরান কেন এত প্রতিরোধ? ইরানকে কেন হারানো যায় না? ইরান কি সত্যিই অপ্রতিরোধ? ইরানকে কি সত্যি হারানো যায় না? ইরানকে বেসিক্যালি হারানো কেন অসম্ভব, সেটাই আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের ভিডিওতে থাকবে কিভাবে আসলেও ইরান এত অপ্রতিরোধ হয়ে উঠলো, কিভাবে এই ইরানকে সহজে হারানো যায় না, কিভাবে ইরান আজকের বিশ্বের অনেকটা সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হচ্ছে সেই বিষয় নিয়ে। এই বিষয়গুলো জানতে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকেন এবং অবশ্যই আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমাকে সাবস্ক্রাইব করেন। প্রথমে যদি বলতে চাই যে ইরান কেন এত শক্তিশালী, ইরানের শক্তিশালী হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে তার ভৌগোলিক কারণ। বলা হয় যে ইরানের যে ভূগোল সেটা হচ্ছে বিশ্বের অন্যতম সুরক্ষিত একটি ভৌগোলিক অবস্থান। স্পেশালি তার জাগ্রস এবং আলবোর যে পর্বতমালা রয়েছে এটাকে বলা হয় ইরানের প্রাকৃতিক দুর্গ। এটা কিন্তু কম বললে ভুল হয়ে যাবে যে ইরানের এই প্রাকৃতিক দুর্গের কারণে কিন্তু অনেক দেশই আসলে সক্ষম হয়নি স্থলভাগ দিয়ে ইরানকে আক্রমণ করতে। এর জন্যই ইরানকে কিন্তু ভৌগোলিকভাবে হারানো অনেকটাই অসম্ভব। ইরানকে কিন্তু ইরাক 1980 সালে আক্রমণ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনও ব্যর্থ হয়েছিল ইরান দখল নিতে। কাজেই এই ইরানের যে ভৌগোলিক যে ফ্যাক্টর রয়েছে সেটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। যদি বলি, দেখেন ইরানের বর্তমানে যে আয়তন রয়েছে সেটা হচ্ছে 16 লক্ষ প্রায় 50,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে 65% হচ্ছে তার পাহাড় পর্বত এবং উঁচু ভূমির অবস্থান, যার কারণে কিন্তু খুব সহজেই ইরানকে আক্রমণ করা অসম্ভব হয়ে পড়ে বলেই বিশেষজ্ঞরা মনে করেন। যদি কোনো দেশ অভ্যন্তরীণভাবে ইরানকে আক্রমণ করতে চায় তাহলে তাকে ডেফিনেটলি একটি গেরিলা যুদ্ধের মুখে পড়তে হবে এবং ইরানের সেনাবাহিনী খুব ভালো করেই জানে কিভাবে এই গেরিলা যুদ্ধ প্রতিরোধ করতে হবে। শেষ পর্যন্ত এটাও বলা যায় যে এই ভৌগোলিক কারণের কারণে কিন্তু ইরানকে সহজেই কেউ স্থলপথে আক্রমণ করতে সাহস পায় না। কিছুদিন আগেই কিন্তু আমরা এর প্রমাণ পেয়েছি। আমেরিকা এবং ইসরায়েল আকাশপথে অনেক আক্রমণ করেছে, কিন্তু তারা কিন্তু স্থলপথে ইরানকে আক্রমণ করার সাহস দেখায়নি। এবং যদিও তারা বলে থাকে যে তারা স্থলপথে আক্রমণ করবে, খুব শীঘ্রই তাদের সেনাবাহিনী আসলে স্থলপথে নামবে, কিন্তু শেষ পর্যন্ত কেউ কিন্তু এই স্থলপথে কিন্তু আসতে সাহস পায়নি। এটা হচ্ছে ইরানের ভৌগোলিক একটি ম্যাজিক বললেও ভুল হবে না। তারপরে যদি দেখেন ইরানের জাতীয়তাবাদের চেতনা সত্যি অনেক দৃঢ়। অনেক দেশের জাতীয়তাবাদের চেতনার চেয়ে ইরানের জাতীয়তাবাদের চেতনা অনেক বেশি। ইরানে কিন্তু অনেক ভাষাভাষী এবং অনেক জাতি কিন্তু বসবাস করে। স্পেশালি যদি আপনি দেখেন ইরানে রয়েছে কুর্দ, পার্সিয়ান কিন্তু সংখ্যা বেশি, তারপরে বালোচ। ইন্টারনালি যদি তাদের কোনো ধরনের সংঘাত ঘটেও থাকে বা ঘটে, তাহলে কিন্তু তারা যখন তাদের জাতীয় স্বার্থ চলে আসে, যেমন ধরেন অভ্যন্তরীণভাবে যদি কেউ তাদেরকে আক্রমণ করে, তখন এই জাতিগোষ্ঠীগুলো কিন্তু এক হয়ে তারা যুদ্ধ করে এবং তারা তখন জাতীয়তাবাদের চেতনা ধারণ করে তাদের সর্বোচ্চটা দিয়ে কিন্তু যুদ্ধ করে ইরানকে বারবার অপ্রতিরোধ করে তুলছে। কাজেই জাতীয়তাবাদের চেতনা কিন্তু ইরানের জন্য একটি বিশাল ফ্যাক্টর। এরপরে যদি আমরা আসি যে ইরান কেন এত বেশি অপ্রতিরোধ দিন দিন হয়ে উঠছে এবং তারা কিভাবে এই সুপার পাওয়ারের তকমা পাচ্ছে, এর সবচেয়ে মূল কারণ হচ্ছে, এর একটি বড় কারণ যদি আমি বলি তাহলে হচ্ছে সেটা হচ্ছে তাদের প্রক্সি নেটওয়ার্ক। তাদের প্রক্সি নেটওয়ার্ক অনেক শক্তিশালী। যে প্রক্সি নেটওয়ার্ক সারা বিশ্বের অন্য কোনো দেশে আছে কিনা তা নিয়ে কিন্তু অনেকটা সন্দিহান। একমাত্র রাশিয়ার কথা যদি বলি, তাদের যে চেচেন যুদ্ধ আছে এটা ব্যতীত সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক হচ্ছে এই ইরানের রয়েছে হিজবুল্লাহ, হুতিস, মিলিশিয়া, হামাস, অনেক ধরনের সংগঠন প্রক্সি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে ইরানের এই প্রক্সিগুলো কিন্তু তারা স্বতন্ত্রভাবে তাদের যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। ধরা হয়ে থাকে হিজবুল্লাহর যে বর্তমান যোদ্ধা রয়েছে তার সংখ্যা 1 লক্ষ এবং তাদের কাছে প্রায় লক্ষাধিক ড্রোনও রয়েছে। কাজেই যদি কোনো দেশ তাদেরকে আক্রমণ করে, ইরানকে আক্রমণ করে, তাহলে তারা স্বতন্ত্রভাবে এই যুদ্ধ পরিচালনা করে অন্য দেশকে তারা ভরকে দিতে সক্ষম। এই যে ইসরায়েল এবং আমেরিকা যে যুদ্ধ চালিয়েছিল, আক্রমণ করেছিল ইরানকে, সেখানেও কিন্তু হিজবুল্লাহ দেখিয়ে দিয়েছে যে কিভাবে ইসরায়েলকে আক্রমণ করতে হয় এবং তাদের কোণঠাসা করতে হয়। কাজে তাদের প্রক্সি নেটওয়ার্ক যে এত শক্তিশালী যে তাদেরকে ইরানকে কিন্তু সহজেই হারানো সম্ভব নয়। এবং মজার ব্যাপার হলো, এই যে প্রক্সি নেটওয়ার্কগুলো আছে, ইরান কিন্তু এদের পেছনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে। অলমোস্ট তাদের
বছরের যে ব্যয় বা বাজেটটা রয়েছে $1 বিলিয়ন, সেটা কিন্তু কম নয়। এবং তাদের কাছে এত অস্ত্র রয়েছে যে তারা যে কোনো সময়ই যে কোনো দেশকে আক্রমণ করতে সক্ষম। অর্থাৎ তাদেরকে কমান্ডিং হিসাবে ইরান ব্যবহার করে। এবং যদি কোনো, আমরা দেখেছি যে যখন আমেরিকা কিংবা ইসরায়েল যখন আক্রমণ করেছে ইরানকে, তখন কিন্তু সাথে সাথে তারা রিয়াকশন দেখিয়েছে। কাজেই তাদের প্রক্সি নেটওয়ার্ককেও ধরতে হবে ইরানকে অপ্রতিরোধ করার পেছনে। ইরানের সবচেয়ে যে বেশি দক্ষতা, সেটি কিন্তু খুবই ভয়াবহ দক্ষতা। এই ধরনের দক্ষতা অন্য কোনো দেশের আছে কিনা সেটি কিন্তু সন্দেহের অবকাশ রাখে। তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, এই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আমার মনে হয় ইরানই সর্বপ্রথম বিশ্বে দাপটের সাথে ব্যবহার করতে পেরেছে। আপনি যদি দেখেন, তারা এই রিভার্স ইঞ্জিনিয়ারিং মাধ্যমে বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করেছে, ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। যদি আমি উদাহরণস্বরূপ বলতে চাই, 2011 সালের যখন আমেরিকার একটি ড্রোন, সেটা হচ্ছে RQ-77 সেন্ট্রাল, সেই ড্রোনটা যখন ইরান আটক করে, সেটাকে আটক করে তারা কিন্তু সেই ড্রোনকে ব্যবহার করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা বিপুল পরিমাণ ড্রোন কিন্তু তৈরি করতে সক্ষম হয়। যেটা কিন্তু বলতে হবে যে তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। এছাড়া তারা কিন্তু পশ্চিমা বিশ্বের বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিভিন্ন ধরনের যে ড্রোন রয়েছে, সেগুলো বিচার বিশ্লেষণ করে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনেক অস্ত্র তারা তৈরি করেছে এবং তারা আজকে অস্ত্রে কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করে তারা আধুনিক যে ড্রোন রয়েছে, মিসাইল রয়েছে, সেগুলো কিন্তু তারা তৈরি করতে সক্ষম হয়েছে। অর্থাৎ ইরানের যে রয়েছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু ইরানকে অনেক বেশি অপ্রতিরোধ করে তুলছে। আজকে ইরানের যে সক্ষমতা, লাখ লাখ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, এগুলো কিন্তু ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং, পাশাপাশি তাদের যে জোট রাশিয়া, চায়না, তাদের প্রযুক্তি ব্যবহার করে ইরান এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তাদের যে কোনো যুদ্ধে 50%-এর কিন্তু তাদের অস্ত্র সরঞ্জাম নিঃশেষ হয়নি, যেটা আমেরিকার হয়েছে। এটা কিন্তু CNN থেকে শুরু করে সবাই প্রতিবেদন করেছে। সো তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং তাদের আরেকটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। এরপরে যদি দেখেন, ইরানের কিন্তু বর্তমানে যে সক্ষমতা রয়েছে, ড্রোন, মিসাইল, এগুলো কিন্তু ভয়াবহ এবং খুবই আধুনিক। আপনি যদি ধরেন ইরানের শাহেদ ড্রোন 136, যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি ড্রোন, যার রেঞ্জ কিন্তু 2000 কিলোমিটার থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। সো তারা যে কোনো দেশকে আক্রমণ করতে ড্রোন দিয়ে সামর্থ্য। এরপরে যদি দেখেন তাদের মহাজার সিরিজের যে 6, সেটা কিন্তু একই সাথে গুপ্তচর বৃত্তি এবং আক্রমণ করতে সক্ষম। এর পাল্লা কিন্তু অলমোস্ট 1000 কিলোমিটার। এছাড়া এটি প্রায় 450 কিলোমিটার উচ্চতায় কিন্তু উঠতে সক্ষম। কাজেই এটিও একটি গুরুত্বপূর্ণ সিরিজ তাদের। এছাড়া রয়েছে ক্যারারকে বলা হয় ইরানের সবচেয়ে দ্রুতগতির একটি ড্রোন, যার পাল্লা হচ্ছে অলমোস্ট 1000 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি হচ্ছে 900 কিলোমিটার। প্রায় উঁচুতে উঠতে পারে 40,000 থেকে 40,500 কিলোমিটার পর্যন্ত, যেটি কিন্তু খুবই ভয়াবহ। শাহেদ 191 এটি কিন্তু একটি ব্যালিস্টিক মিসাইল এবং এটি একটি স্টেলথ ব্যালিস্টিক মিসাইল, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে তাদের খোরাম শাহ 4, এটি কিন্তু অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, খুবই অত্যাধুনিক প্রযুক্তির। এই যে মিসাইল, এই যে ব্যালিস্টিক মিসাইল, এই যে ড্রোন, এগুলো কিন্তু ইরান একদিনে তৈরি করতে সক্ষম হয়নি। তারা প্রায় 20 বছর তাদের গবেষণা চালিয়েছে। তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল, তাদের দরিদ্রতা ছিল, এর মধ্যেও কিন্তু ইরান তাদের অস্ত্র এতটাই পরিপূর্ণ করেছে, আজকের বিশ্বে যে কোনো দেশকে তারা কাঁপিয়ে দিতে খুবই সক্ষম। কাজেই ইরানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এবং যারা হালকাভাবে নিয়েছে তারাই কিন্তু ধরাশায়ী হয়েছে। আপনি যদি দেখেন, এই যে আমেরিকা, ইসরায়েল ইরানকে আক্রমণ করে আজকে আমেরিকার যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, যে ইকোনমিক ডিপ্রেশন, যে মূল্যস্ফীতি, তা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাদের যে ঋণ, সেটা 2 ট্রিলিয়ন বেড়েছে। তাদের যে বর্তমানে আনসিকিউরড লোন, সেটার পরিমাণ বেড়েছে। তাদের বর্তমানে যে ডলারের দরপতন, সেটাও কিন্তু বেড়েছে। এর জন্যই বলা হয় যে ইরান অনেক বেশি অপ্রতিরোধ। এছাড়া তাদের রয়েছে হাইপারসনিক মিসাইল, যার উদাহরণ হচ্ছে ফাতেহ 1। সো এই যে তাদের সরঞ্জাম যে বর্তমানে রয়েছে, সেটি কিন্তু
খুবই ভয়াবহ এবং খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য ধীরে ধীরে ইরান আরও বেশি পরাশক্তি হয়ে উঠছে, আরও বেশি অপ্রতিরোধ হয়ে উঠছে। তবে শেষে যে কথাটি আমি বলতে চাই, ইরানের যে ইকোনমিক নিউক্লিয়ার বোমা, যেটাকে বলা হয় ইরানের মূল অস্ত্র, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর কারণে কিন্তু ইরান আজকে আরও বেশি অপ্রতিরোধ হয়ে উঠেছে। ইরানকে কিন্তু কোনোভাবেই আর ঠেকানো যাচ্ছে না। স্পেশালি দেখেন, বিশ্বের প্রায় 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়। কিন্তু তাছাড়া প্রতিদিন 17 থেকে 18 মিলিয়ন ব্যারেল তেল, অপরিশোধিত তেল কিন্তু এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। তাহলে বোঝা যাচ্ছে বিশ্বের প্রায় 1/3 তেল এই রুট দিয়েই যায়। অথচ এই হরমুজ প্রণালীর যে সরু বা প্রস্থ, সেটা হচ্ছে প্রায় 21 কিলোমিটার। ইনক্রেডিবল! এরকম একটি প্রণালী যার নিয়ন্ত্রণ আছে, সে কিন্তু ডেফিনেটলি ইকোনমিক নিউক্লিয়ার বোমা কিন্তু নিয়ে বসে আছে। কাজে ইরানকে এত সহজে হারানো অসম্ভব। এছাড়া দেখেন, এই হরমুজ প্রণালীতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এরাও কিন্তু তাদের সমস্ত বন্দরের তেল এই রুট দিয়ে চলাচল করে। এখন তারা যদি বিকল্প রুট খুঁজতে চায়, তাদের কিন্তু অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, ব্যয় বেড়ে যাবে। কাজেই এই রুট ছাড়া এই যে গালফ কান্ট্রিসের কথাগুলো বললাম, তারাও কিন্তু প্রায় অসহায়। যার কারণে কিন্তু আজকে আমেরিকার যে পেট্রো ডলারের কথা বলি আমরা, সৌদি আরবের সব তেল, সেটাও কিন্তু অনেকাংশে কমে গেছে। যার কারণে কিন্তু আমেরিকা আজকে ইকোনমিক ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে। সো হরমুজ প্রণালীর ইম্পর্টেন্সটাও কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব কিছু মিলিয়ে বলা যায় ইরান সত্যিও প্রতিরোধ। ইরানকে হারানো সত্যিই প্রায় অসম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে কিছু না থাকলেও এটি ভীষণ কঠিনতম একটি চ্যালেঞ্জ হবে যে কোনো দেশের জন্য ইরানকে হারানো। তার প্রমাণ আমরা দেখেছি আমেরিকা এবং ইসরায়েল কীভাবে ডিফিটেড হয়েছে ইরানের কাছে। এখন পর্যন্ত কিন্তু কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। কাজেই আমি মনে করি ইরানকে হারানো প্রায় সত্যি অসম্ভব। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।